বুঝতে পেরেছেন? টোটাল 4টা টপিকস আপনাদের আজকে লেকচারটা শেষ হলে টোটাল 4টা টপিকস আপনাদেরকে পড়ানো হবে। যেটা 1905 সালের বঙ্গভঙ্গ, যেটা বেঙ্গল পার্টিশন বলা হবে বা বলা হয়। দেন 1947 সালের ইন্ডিয়ান পার্টিশন। দেন 52 এর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আর 54 এ ইউনাইটেড ফ্রন্ট বা যুক্ত ফ্রন্ট যে গঠন করা হয় সেই টপিকস। 4টা টপিকস। এই 4টা টপিকস এর মধ্যে 3টা টপিকস থেকে 1905, 1947 এবং 1952 সালের এই টপিকস গুলা থেকে ফ্রাইডের এক্সামে আপনাদের কোশ্চিন থাকবে। যেহেতু মার্কস কমায় দিছে বুঝছেন, 30 মার্কসের আগে পরীক্ষা হতো, এবার 20 মার্কসের যেহেতু পরীক্ষা হবে অফলাইনে আর 10 মার্কস অনলাইনে, এই অনলাইনে নেয়ার জন্য একটা টপিকস রেখে দিলাম। স্যার অনলাইনে আর কি আমাদের স্যার এমসিকিউ সিস্টেম নেবেন হুম অনলাইনে? অনলাইনে সেটা হইতে পারে গুগল ক্লাসরুমে, হইতে পারে এরকমই আপনার গুগল মিটেও হইতে পারে। সবাই সেই দিন স্ক্রিন গুলো আপনারা ওপেন রাখবেন, আমি আপনাদেরকে কোশ্চেন প্রোভাইড করব, সেম ভাবে আধা ঘন্টা আপনাদেরকে আমি টাইম দিব এবং আপনাদেরকে অবজারভেশন করব। ঠিক আছে? ফেস মিউট করা যাবে না। অথবা অন্য কোনো মাধ্যমে আমি পরীক্ষা নিতে পারি, সেটা সিটির মতোই হতে পারে, ক্লাস টেস্টের মতো হতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। তো সবাই আমি 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। যারা এখনো প্রিপারেশন নেন নাই সবাই পাশে খাতা আর কলমটা রাখবেন, কারণ 15-20 মিনিটের মধ্যে আমার এই লেকচারটা, এই টপিকটা শেষ হয়ে যাবে। দেন আমি সাজেশনটা দিব, সাইডের এক্সামের জন্য সাজেশনটা দিব এবং খুব ভালোভাবে এই সাজেশনটা আপনারা উঠাবেন। কি সবার কি প্রিপারেশন আছে সাজেশন ইয়া করার জন্য, জি রিসিভ স্যার। করার জন্য? ওকে, ঠিক আছে, আমি আজকে টপিকসে চলে যাই। গত ক্লাসে যেটা বলেছিলাম যে ইউনাইটেড ফ্রন্ট এর ফর্মুলেশনটা কি ছিল, কোন কোন দলগুলো নিয়ে এই যুক্তফ্রন্ট গঠন করা হয়, ব্যাকগ্রাউন্ড কি ছিল সে বিষয় নিয়ে আলোচনা করছি, ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছি, রেজাল্ট কি ছিল 1954 সালের ইলেকশনে। আজকে এই 1954 সালের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের যে কারণগুলো ছিল সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে রিজনটা হতে পারে সেটা হচ্ছে লাহোর প্রস্তাবের বিরোধিতা। আমরা জানি 1940 সালে যে লাহোর প্রস্তাব করা হয় সেখানে বলা হয়েছিল এরকম যে যে অঞ্চলগুলোতে মুসলিম সংখ্যা গরিষ্ঠ থাকবে তাদেরকে নিয়ে একটি স্বাধীন সার্বভৌম আলাদা একটা রাষ্ট্র গঠন করা হবে। কিন্তু এর মধ্যে কিন্তু বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গঠনের কথা ছিল। কিন্তু শতচতুর যেটাকে বলা যায় মোহাম্মদ আলী জিন্নাহ, সে এই লাহোর প্রস্তাবের বিরোধিতা করে ভারত থেকে পাকিস্তানকে সুকৌশলে আলাদা করেছে। অর্থাৎ এই পূর্ব বাংলা এবং পূর্ব বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি বাস্তবায়িত হতে দেননি। এটা ছিল একটা মেজর রিজন, যেটার ইম্প্যাক্ট পরবর্তীতে 1954 সালের নির্বাচনে আমরা লক্ষ্য করি। ঠিক আছে? কারণ 1940 সালে যখন শেরেবাংলাকে ফজলুল হক প্রস্তাবনা উপস্থাপন করেন, সেই প্রস্তাবনার মধ্যে কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতার কথাই বলা হয়েছিল। কারণ যে যে পার্ট গুলো নিয়ে কথা বলা হয়েছে, যে অঞ্চলগুলো নিয়ে ইন্ডিয়ার, সেটা আইডেন্টিফাই করে কিন্তু এই পূর্ব পাকিস্তানের বিষয়গুলা। কিন্তু সেই সময়ের যারা মুসলিম লীগকে পকেটবন্দি করে রেখেছিল, মোহাম্মদ আলী জিন্নাহ, তারা সুকৌশলে পাকিস্তানকে আলাদা করেছে। অর্থাৎ টু নেশন থিওরির ভিত্তিতে ভারত এবং পাকিস্তান আলাদা হলেও বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের সাথে একীভূত রেখেছিল। এই যে শোষণ এবং শাসন প্রক্রিয়া মাস্টার এবং স্লেভের মতো করে রাখার কৌশলটা সেই জায়গা থেকেই শুরু হয়। কিন্তু এইগুলা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকছে, এই পূর্ব বাংলার জনগণ আসলে এগুলো মেনে নিতে পারে নাই।
তার কিন্তু রেজাল্ট আমরা ব্যালটের মধ্য দিয়ে দেখছি, ঠিক আছে? বুলেট কখনোই ব্যালট হতে পারে না। হয়তো বুলেট দিয়ে সাময়িকভাবে জনগণকে চাপের মুখে রাখা যায়, বাট সত্যিকার প্রতিফলন ব্যালটের মাধ্যমেই হয়, যেটা 1954 সালে জেনারেল ইলেকশন আমরা দেখেছি। পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো দলীয় যেটা কন্দল মুসলিম লীগের মধ্যে, সেটা লক্ষ্য করা যায়। শেষ করে মুসলিম লীগ গঠন করা হয় মুসলমানদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে 1906 সালে। কারণ সেই সময় কংগ্রেস মোটামুটি ভারতের হিন্দুদের মুখপাত্র হিসেবে কাজ করেছিল, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মনে করেছিল এই কংগ্রেস ভারতবর্ষের সকল মানুষকে রিপ্রেজেন্ট করে না, মুসলমানদের রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন হিসেবে তিনি মুসলিম লীগকে সামনে দাঁড় করান। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ইন্টার কনফ্লিক্ট আমরা লক্ষ্য করি, সেই ইন্টার কনফ্লিক্টের ফলে তাদের মধ্যে জনবিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। কারণ জনগণের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের যে চেষ্টা, সে সময় লক্ষ্য করা যায়, যার কারণে আস্তে 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 তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকে, যার প্রভাব ব্যালটের মধ্যে লক্ষ্য করা যায়। আরেকটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ বিষয়, যে পূর্ব বাংলার স্বার্থকে উপেক্ষা করা। যেহেতু পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের সাথে একীভূত ছিল, বিরাট অংশ, একটা বিরাট জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করত। কিন্তু তাদের আসলে ইন্টারেস্ট কি, তাদের চাওয়া কি, তাদের ডিমান্ড কি, তারা সবসময় এই বিষয়গুলো উপেক্ষা করেছে। এবং এই উপেক্ষার প্রথম বিষয়টা আমরা লক্ষ্য করি 1952 সালে ভাষার প্রশ্নে। স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে, সেই প্রশ্নে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কখনোই একটা সিদ্ধান্তে আসতে পারেনি। বিশেষ করে সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, লিয়াকত আলী খান, মোনায়েম, এরা কিন্তু কখনোই চায় নাই স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করা হোক। কিন্তু 56% পিপুল বাংলা ভাষায় কথা বলে। দেখবেন যে কোনো দেশের যখন একটা সংখ্যাগরিষ্ঠ পিপল যে ভাষায় কথা বলবে, জেনারেলি সেই ভাষাকেই স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে কনস্টিটিউশনে সন্নিবেশ করা হয়। বাট বাংলাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু মর্যাদা দেওয়া হয় নাই সেই সময়। উর্দুকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং অফিসিয়ালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এই যে কালচারাল একটা ধাক্কা পূর্ব বাংলার জনগণের মধ্যে ছিল, সেটারও প্রতিফলন কিন্তু 1954 সালের নির্বাচনে আমরা দেখতে পাই। আর একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনার মধ্যবিত্ত বা মিডল ক্লাসের ওই সময় উদ্ভব লক্ষ্য করা যায়। যখন ব্রিটিশরা এই অঞ্চলে শাসন করতে আসে, সেই সময় ল্যান্ডলর্ড টাইপের যারা ছিল তারা মেজরিটি কিন্তু হিন্দু, ঠিক আছে? তো একটা পর্যায়ে গিয়ে 1947 সালের পরে এই পাকিস্তান থেকে বাংলাদেশ থেকেও যারা ল্যান্ডলর্ড ছিল মেজরিটি কি করছে, মাইগ্রেশন করে ইন্ডিয়াতে চলে যায়। তো একটা বড় ক্লাসের ফার্স্ট ক্লাস নাগরিকের একটা শূন্যতা সেই সময় আমরা লক্ষ্য করি, ঠিক আছে? এই সময়ে যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো মিডল ক্লাস বা মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত শ্রেণীর সাথে বুর্জোয়া আমলা বা যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের সাথে কিন্তু একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। কারণ আপনাদেরকে ফার্স্ট থেকে আমি বলেছি যে পশ্চিম পাকিস্তানিরা সবসময় আমাদেরকে স্লেভের মতো ব্যবহার করতে চেয়েছে। ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে আমরা বের হলেও এই পাকিস্তানি কলোনিয়াল রুল থেকে আমরা আসলে বের হতে পারি নাই। তারা ঠিক ব্রিটিশদের মতোই স্ট্র্যাটেজি আমাদের উপরে বজায় রেখেছিল। কারণ যেকোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই অঞ্চলের মানুষের গ্রহণযোগ্যতা রাখার সুযোগ দেওয়া হয়নি। কারণ সেই সময় যে বিগ পলিটিক্যাল পার্টির যারা লিডার থাকেন, এই অঞ্চল থেকে ওইভাবে কিন্তু সেই সময় ক্রিয়েট হয়নি। কারণ পাকিস্তান সৃষ্টির সময় যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু কখনোই এই পূর্ব বাংলা বা বাংলাদেশকে স্টেবল স্টেট হিসেবে প্রতিষ্ঠা করতে চায় নাই। তারা সংগঠনটাকে বা একটা দলকে বা একটা দেশকে তারা সবসময় পকেটবন্দি করে রাখার চেষ্টা করেছেন। তো পকেটবন্দি করে রাখার জন্য কি দরকার? পকেটবন্দি করে রাখার জন্য অবশ্যই তাদের মনোনীত ব্যক্তিকে বিভিন্ন স্টেটে কি করতে হবে? নিয়োজিত করতে হবে।
পুলিশ প্রশাসন আর্মিতে সেই টপ পজিশন গুলাতে নিয়ে আসতে হবে, তবেই তো তাদের স্বার্থ হাসিল করা সম্ভব হবে। ঠিক এভাবেই তারা তাদের মনোনীত ব্যক্তিকে পূর্ব পাকিস্তানে মুখ্যমন্ত্রী হিসাবে সেন্ড করছে। সেটা সেম ভাবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, সিন্ধু প্রদেশে, উত্তর পশ্চিম প্রদেশগুলোতেও আমরা লক্ষ্য করি। তাদের মনোনীত ব্যক্তিগুলাই চিফ মিনিস্টার ছিলেন এবং তারাই ডিসিশন নিতেন এই অঞ্চলের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে। যখন খাজা নাজিমুদ্দিন এই অঞ্চলের মুখ্যমন্ত্রী হন, প্রত্যেকটা জনগণেরই একটা ধারণা ছিল যে যেহেতু তিনি এই অঞ্চলের মানুষ এবং জমিদারি বংশের মানুষ, সো এই অঞ্চলের ভালো বিষয়গুলা তিনি দেখবেন। কিন্তু আসলে তিনিও এই মুসলিম লীগের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদেরই মনোনীত ব্যক্তি এবং তাদেরই স্বার্থ তিনি এখানে প্রতিষ্ঠা করতেছিলেন। একটা পর্যায়ে গিয়ে যখন লিয়াকত আলী খান নিহত হলেন, তাকেও সামরিক বাহিনী আসলে হত্যা করেছিল এবং তার মধ্য দিয়েই খাজা নাজিমুদ্দিনের প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেক সুগম হয়ে যায়। তিনিও ঠিক পশ্চিম পাকিস্তানিদের স্বার্থই রক্ষা করেছিল। তো এই যে দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা, বঞ্চনা, তারই পুঞ্জীভূত বিষয়গুলো আমরা 1954 সালের নির্বাচনে দেখতে পাই। আরেকটা বিষয় ছিল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলার। তো একটা দেশ পরিচালনা করার জন্য কি দরকার? প্রশাসনিক গতিশীলতা। প্রশাসনিক গতিশীলতা সেই সময় লক্ষ্য করা যায় নাই। ঠিক আছে? কারণ সব স্টেট গুলাতেই দেখা যায় নির্বাচনের জন্য, উপনির্বাচনের জন্য এক ধরনের জাগরণ লক্ষ্য করা যায়। কারণ 1946 সালে যে নির্বাচন হয়, সেই সময়ে দেশ ভাগের পরে অনেক আসন শূন্য হয়ে যায়। তো কথা ছিল এরকম যে তার পরপরই উপনির্বাচনগুলো দেওয়া হবে। ঠিক 1949 সালে এই পূর্ব পাকিস্তানে টাঙ্গাইল আসনে একটা উপনির্বাচন দেওয়া হয়, যেখানে তরুণ ছাত্র নেতা শামসুল হকের কাছে পন্নী সাহেব, যিনি ছিলেন মুসলিম লীগের হেভিওয়েট একজন ক্যান্ডিডেট, তিনি পরাজয় বরণ করেন। তখন মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতা বুঝতে পারেন যে এই সময় যদি প্রায় 43টা আসন ফাঁকা ছিল, যদি ইলেকশন দেয়া হয় বা উপনির্বাচন করা হয় তাহলে মুসলিম লীগের পরাজয় অনিবার্য। এই জন্য তারা কি করছে, পরবর্তীতে 1951 সালের মধ্যে প্রত্যেকটা আসনেই উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু 1951 সালে গিয়ে পরবর্তীতে এই গণপরিষদকে আরো 3 বছর বাড়ান, যেটা 1954 সালে টেনে নিয়ে যান। 54 সালে গিয়েও কিন্তু তারা আসলে ভোটের মাঠে হেরে যায়। তার চূড়ান্ত বিজয় কিন্তু এই যুক্তফ্রন্ট অর্জন করেছিল। কেন করেছিল? ওই যে মুসলিম লীগের বিরুদ্ধে প্রায় 4টা দল তারা একটা প্ল্যাটফর্মে এসে মুসলিম লীগকে পরাজিত করতে চেয়েছিল। আর একটা জিনিস হচ্ছে আপনার যে অগণতান্ত্রিক মনোভাব সবসময় এই গভর্নমেন্টের মধ্যে লক্ষ্য করা গেছে। কারণ গণতান্ত্রিক প্র্যাকটিস যদি দলের মধ্যে না থাকে তাহলে সেই বিষয়গুলা জনগণ কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। গণতান্ত্রিক চর্চা তখনই হবে যখন তার পলিসিগুলা জনগণের মধ্যে প্রতিফলিত হবে। এখন কোন বিষয়গুলো আসলে প্রতিফলিত হতে পারে? যেমন একজন ভোটার যদি তার ভোট দিতে না পারে, তবে অবশ্যই গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক ক্রাইটেরিয়ার সাথে এটা যায় না। যদি ফ্রিডম অফ স্পিচ, আমি যদি মুক্ত চিন্তা, মুক্ত কথা যদি বলতে না পারি, যদি আমার কণ্ঠ রোধ করা হয়, তাহলে তো সেখানে আসলে গণতন্ত্র স্টেবল হবে না বা প্রতিষ্ঠা পাবে না। যেকোনো ইনস্টিটিউশনালাইজেশন কখন হয়? যখন ওই ইনস্টিটিউশনের পলিসি গুলা সফলভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। আর এই সময়ে এই বিষয়গুলা লক্ষ্য করা যায়। তো এখন দীর্ঘ বঞ্চনা, দীর্ঘ শোষণ, বৈষম্য বা বিমাতাসুলভ আচরণ ক্রমান্বয়ে বাড়তে থাকে, তখন প্রত্যেকটা দলই কিন্তু চায় যে দল দ্বারা আমি ডমিনেটেড হচ্ছি সেই দলকে কি করতে হবে, পরাজিত করতে হবে। সো এককভাবে কিন্তু ওই বৃহৎ শক্তির দলকে পরাজিত করা সম্ভব নয়। সো ঠিক সেই সময় যারা মাঝারি ক্যাটাগরি বা লোয়ার ক্যাটাগরি পলিটিক্যাল পার্টিগুলা কি করছে, কোয়ালিশন করছে যে আমাদের একটা প্ল্যাটফর্মে আসা দরকার। এই প্ল্যাটফর্মে যদি আমরা একসাথে ইলেকশন করতে পারি
তাহলে এই মুসলিম লীগের একচেটিয়া আধিপত্য আমরা খর্ব করতে পারব। ঠিক তাই 1954 সালে নির্বাচনে এই মুসলিম লীগের পরাজয়ের অন্যতম কারণ ছিল এই বৃহৎ 4টা পলিটিক্যাল পার্টির একটা প্ল্যাটফর্মে আসা। আমি আপনাদেরকে সেই সময় বলছি যে 4টা পলিটিক্যাল পার্টি যেটা ছিল তার মধ্যে ওয়ান অফ দেম হলো আওয়ামী মুসলিম লীগ, যেটা বর্তমানে আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, নিজামী ইসলামী, গণতন্ত্রী পার্টি। এই 4টা দল একটা প্ল্যাটফর্মে এসে যুক্তফ্রন্ট গঠন করে এবং তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এই অঞ্চলে তারা সরকার গঠন করে। যদিও বিভিন্ন সময় মুসলিম লীগের নেতা এই সরকারকে আসলে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করছে এবং আলটিমেটলি পরবর্তীতে হয়েছেও, তাদেরকে ফেলে দিছে, মন্ত্রিসভা ভেঙে দিতে বাধ্য হয় শেরে বাংলা একে ফজলুল হক। কারণ তারা এই ইলেকশনের পর পর আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে। অন্যান্য দলের যারা নেতাকর্মী ছিল তাদেরকে লোভ লোভ দেখানো বা বড় পজিশন দেওয়ার এই সুযোগগুলা ক্রিয়েট করে তাদের মধ্যে ভাঙন তৈরি করেন। ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবেন যে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথম এগ্রিকালচার মিনিস্টার হন। ঠিক আছে? তার লাইফের ফার্স্ট যিনি মন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রী এবং এর সাথে আরো অনেক বিষয়গুলো ছিল, সমবায় কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি ছিলেন। ওই জায়গা থেকে আসলে তার রাজনৈতিক উত্থানটা আমরা বেশি লক্ষ্য করতে পারি। 52 আগ পর্যন্ত তার ওইভাবে ভূমিকা দেখা যায় না। যখন এই যুক্তফ্রন্টের প্ল্যাটফর্মে তিনি চলে আসেন, তারপর থেকে তার রাজনৈতিক স্পৃহাগুলো আমরা লক্ষ্য করতে পারি। তো এই বিষয়গুলা আপনারা একটু মনে রাখবেন যে মুসলিম লীগের পরাজয়ের কারণগুলা কি ছিল। সবসময় দেখবেন যে কমন কিছু ফ্যাক্টর গুলা কাজ করে। কারণ যখন আমরা পাকিস্তানের সাথে ছিলাম, তো এটা তো আমাদের অবভিয়াসলি ইকোনমিক্যালি হোক, সোশ্যালি হোক বা পলিটিক্যালি হোক বা গভর্নমেন্ট সার্ভিসের দিক দিয়েই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় বা পোস্ট পদবিতে আমাদেরকে বঞ্চিত করেছে। দেখেন, করাচি বন্দর নৌবন্দর থাকলেও চট্টগ্রামে নৌবন্দর হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় শাসক গোষ্ঠী তারা চট্টগ্রামে নৌবন্দর হতে দেয় নাই। কারণ জানে যে এদিকে নৌবন্দর হলে কি হবে, স্মুথ একটা গতি পাবে এবং যোগাযোগের জন্য একটা বা কমিউনিকেশনের জন্য একটা ভালো ওয়ে পাবে। ব্যবসা বাণিজ্যের জন্য সমুদ্রপথ খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ে। সেই জায়গা থেকেও কিন্তু আমাদেরকে কি করছে, বঞ্চিত করেছে। আবার দেখবেন ভালো ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন কিন্তু 71 আগ পর্যন্ত এই অঞ্চলে গড়ে ওঠে নাই। কারণ আপনার যদি ভালো একটা প্রাইমারি স্কুল আপনি বিল্ড আপ করতে না পারেন, তবে আপনি ভালো একটা হাই স্কুল বা ওইটা কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না। সেম ভাবে আপনি, আপনার যদি একটা হাই স্কুল না থাকে, আপনি একটা কলেজ কল্পনা করতে পারবেন না। কলেজ না থাকলে ইউনিভার্সিটি পারবেন। আর ইউনিভার্সিটি না থাকলে আপনি গুড সিটিজেন তৈরি করতে পারবেন না বা এডুকেটেড পিপল তৈরি করতে পারবেন না। এই জিনিসটা তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে করেছে এবং বঞ্চিত করে রেখেছে। তো আলটিমেটলি যেটা বলা যায় যে 1954 সালের এই ইলেকশন হলো মুসলিম লীগের জন্য একটা দাঁত ভাঙা জবাব, যেটা পরবর্তীতে লক্ষ্য করা যায়। এবং এ থেকে কিন্তু পরবর্তীতে অনেক পলিটিক্যাল লিডারের শিক্ষা নেওয়া দরকার ছিল, কিন্তু সেটা বেমালুম তারা ভুলে যায় এবং পরবর্তীতে এই যে আজকের যে বাংলাদেশ এবং চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ঠিক আছে, আজকের হচ্ছে এই টপিকস টুকু বাকি ছিল গত ক্লাসে, আজকে এটা নিয়ে আলোচনা করলাম। একটাই টপিকস, যে মুসলিম লীগের পরাজয়ের রিজন গুলা, কারণগুলা, যেটাকে বলা যায় যে মুসলিম লীগের যে ডিফিটের বিহাইন্ড এর যে রিজন গুলা ছিল সেগুলো হচ্ছে এগুলা। বুঝতে পারছেন? এখানে কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা যে 1954 সালের মুসলিম লীগের যে পরাজয়ের কারণগুলা কি ছিল, ডিফিটের কারণগুলা কি ছিল? আমি আবারও বলতেছি যে লাহোর প্রস্তাব ঘোষণা করা হয় 1940 সালে, যে প্রস্তাবের ভিত্তিতে একটা স্বাধীন বাংলাদেশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা কি করছে, বরঞ্চ ইন্ডিয়া থেকে পাকিস্তানকে আলাদা করছে বাংলাদেশকে অ্যাভয়েড করে। এই জন্য লাহোর প্রস্তাবে তারা বিরোধিতা করছে। সেকেন্ড যেটা ছিল, পলিটিক্যাল পার্টির মধ্যে ইন্টার কনফ্লিক্ট লক্ষ্য করা যায়, অন্তর্দ্বন্দ্ব যাকে বলে। তারপরে পূর্ব বাংলার যে স্বার্থগুলা ছিল সেগুলাকে ডিনাই করা হচ্ছে। তারপরে সংকীর্ণ মনোভাব ছিল এই মুসলিম লীগের যারা শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছিল, তারা সংকীর্ণ মনের বহিঃপ্রকাশ আমাদের সামনে তুলে ধরছে, যা আমরা পরবর্তীতে বুঝতে পারছি। তারপরে
প্রশাসনিক ব্যর্থতা ছিল। প্রশাসনিক বলতে একটা দেশ পরিচালনা করার জন্য যা যা দরকার একটা সেক্টরে, সেই জায়গায় তারা আসলে ফেল করছে। তারপরে এই সময়ে একটা মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব লক্ষ্য করা যায়। কেন লক্ষ্য করা যায়? বিশেষ করে সেই সময় বণিক সম্প্রদায়ের মধ্যে হিন্দুরা ছিল সব থেকে বেশি। তো যখন ব্রিটিশরা এই অঞ্চলে শাসন করতে আসছে, তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল হিন্দুদের। তো দেখা যায় যে যারা রিচেস্ট পার্সন মেজরিটি ছিল হিন্দু, তো তারা তো বাংলাদেশেও ছিল, পাকিস্তানেও ছিল। একটা পর্যায়ে গিয়ে তারা মাইগ্রেশন করে ইন্ডিয়াতে চলে যায়। তো ওই যে একটা ক্লাসের শূন্যতা আমরা সেই সময় লক্ষ্য করি, পরবর্তীতে মিডিল ক্লাসের আবির্ভাব ঘটে। এই মিডিল ক্লাসের সাথে সেই সময়ের সেনা আমলা এবং বুর্জোয়া শ্রেণীর একটা কনফ্লিক্ট আমরা লক্ষ্য করি, যাদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কিন্তু প্রথম গণতান্ত্রিক ধ্যান ধারণা তৈরি হয়। তারপরে হচ্ছে যে বাংলা ভাষার বিরোধিতা, এবং আরেকটা বিষয় ছিল ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন। 1947 সালে একটা নতুন দেশ সৃষ্টি হলেও সেই সময় আসলে সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়নি। গণপরিষদের মাধ্যমে সবকিছু তৈরি করা হচ্ছিল। দীর্ঘ 9 বছর পরে, প্রায় 1956 সালে গিয়ে নতুন একটা কনস্টিটিউশন তৈরি করা হয়। ঠিক আছে, এই যে সামগ্রিক ব্যর্থতা, ইলেকশনের আগে কনস্টিটিউশন মেক করতে না পারায়, সামগ্রিক ব্যর্থতাই আসলে মুসলিম লীগের পরাজয়ের কারণ হিসেবে পরিগণিত করা। এইটুকু আপনারা ক্লিয়ার কিনা? কেউ রেসপন্স করবেন আমাকে? কাইন্ডলি কেউ একজন আমাকে রেসপন্স করবেন যে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার। আর এখন হচ্ছে আপনারা একটু রেডি হন যে আগামী এক্সামের জন্য সাজেশনটা লিখে নেন। স্যার, এই প্রশ্নগুলো মানে জি স্যার, অ্যান্সার বুঝে মানে গেছে স্যার। ইংলিশে হুম। করবো নাকি মানে মানে বাংলায় করতে হবে? আমি আপনাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো দিছি ইংলিশে, হ্যাঁ, আপনারা কি পেয়েছেন সবাই? না স্যার। না না, এটা পিডিএফ এর দরকার নাই। এই 10 মার্কস এর জন্য এই ইউনাইটেড ফন্ট আমি দেই নাই। আজকে ক্লাস শেষ হলে দেন আমি আপনাদেরকে দেবো। এই টপিকস ফাইনালের জন্য থাকবে না। এই টপিকস আলাদা 10 মার্কস এর জন্য আপনাদের এক্সাম আমি নিব। বাট 1905, 1947 এবং 1952 এই তিনটা টপিকসই মেবি আপনাদেরকে আমি দিয়ে দিছি জি কোর্স স্যার, ম্যাটেরিয়াল। পেয়েছি। হুম হুম। অনেক আগের দেওয়া ছিল, আর একবার হ্যাঁ, দিয়ে দিলে ভালো হতো। দেয়া ছিল। সো আপনাদেরকে যেহেতু বেশি দিন আপনারা টাইম পান নাই, মাত্র 20 থেকে 25 দিন টাইম পাইছেন এই মিড টার্ম দেওয়ার জন্য। সো সংক্ষিপ্ত মানে খুবই ব্রিফলি আপনাদেরকে আমি সাজেশনটা দিব, খুব সংক্ষিপ্ত আকারে। ঠিক আছে, এগুলাই পড়বেন। খুব বেশি লেখার দরকার নাই, বাট টু দা পয়েন্ট আপনারা লিখবেন। তো আপনারা একটু কাইন্ডলি রেডি হয়ে যান। আমি পয়েন্টস গুলা বলতে কি, আমি সংক্ষেপে সাজেশন গুলা ওকে দিই। স্যার। এটা কি মানে স্যার মানে মানে শুরু থেকে দিবেন? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে আমি বলতেছি, আপনারা লিখেন। আমি কি শুরু করব? জি স্যার, শুরু করেন স্যার। হ্যাঁ। ফার্স্ট টপিকস, বেঙ্গল পার্টিশন। সেই বেঙ্গল পার্টিশন হচ্ছে 1905। এটা হচ্ছে ফার্স্ট টপিকস, লিখে ফেলেন। বেঙ্গল পার্টিশন 1905। বেঙ্গল পার্টিশন। জি স্যার, লেখা স্যার টপিকস হয়েছে। নেম লিখছি। লেখা হয়েছে। হ্যাঁ, টপিকস নেম। এখন এই জায়গায় কোন পয়েন্টস গুলা পড়বেন, টপিকস গুলা পড়বেন। তো বেঙ্গল পার্টিশন থেকে আপনারা পড়বেন হচ্ছে পার্টিশনের ইম্প্যাক্ট
এই বেঙ্গল পার্টিশনের ইম্প্যাক্ট, আপনারা এই যে ইম্প্যাক্ট আছে না, এটা স্লাইডের সাথে মিলাই নেবেন, ম্যাটেরিয়ালস এর মধ্যে পাবেন যে বেঙ্গল পার্টিশনের ইম্প্যাক্ট কি ছিল। দেখেন, বেঙ্গল পার্টিশনের মধ্যে এটা করবেন ইম্প্যাক্ট অফ বেঙ্গল পার্টিশন। ইম্প্যাক্ট অফ বেঙ্গল বেঙ্গল পার্টিশন, পার্টিশন। জি স্যার, লিখছি এটা। যেটা প্রথমে লিখছেন এটা হলো মেইন টপিকস। আর এই মেইন টপিকস এর মধ্যে আপনারা সাব যে টপিক সেটা হলো ইম্প্যাক্ট অফ বেঙ্গল পার্টিশন লিখছেন। জি স্যার। জি স্যার লেখা হয়েছে। এটার সাথে পড়বেন আর একটা, এটার সাথে পড়বেন যে কজেস অফ ইন্ডিয়া পার্টিশন, যেটা 1947 সালে হয়। আরেকবার স্যার। কজেস, কজেস মানে কারণ, কজেস অফ ইন্ডিয়া পার্টিশন যেটা 1947 সালে, কজেস অফ ইন্ডিয়া পার্টিশন 1947। এগুলো স্যার মানে কত মার্কেট থাকবে? এটাও 20 মার্কের পরীক্ষা হবে। না না, আপনি লিখেন প্রত্যেকটা কোশ্চেন দেখবেন দুইটার সাথে একটা অর থাকবে, তো দুইটা কোশ্চেন মিলে 10 মার্কস হবে। আপনি কোশ্চেন দেখলে বুঝতে পারবেন যে কোনটা আপনার একটু বেশি থাকবে। যেমন ইম্প্যাক্ট অফ বেঙ্গল পার্টিশন এটা 5 থেকে 7 মার্কসের হতে পারে, কজেস অফ ইন্ডিয়া পার্টিশন এটা 5 থেকে 7 মার্কস হতে পারে, আর উপরে যে কোশ্চেনটা থাকবে শর্ট কোশ্চেনটা সেটা আপনার 2 থেকে 3 মার্কসের মধ্যে হতে পারে। শর্ট কোশ্চেনে কি 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 থাকতে পারে স্যার? আমি তো সাজেশন দিচ্ছি, আপনি শেষ করেন তারপরে বুঝতে পারবেন। লেখা হয়েছে? জি জি স্যার। স্যার লেখা হয়েছে। হুম, শেষ স্যার, শেষ। হয়েছে। জি স্যার, শেষ। Impact of Bengal partition, then causes of India partition. Then আর একটা কোশ্চেন লেখেন, পার্টিশন রেজাল্ট যেটা 1905 সালে হয়েছে, 1905 সালে যে পার্টিশনের রেজাল্ট হলো, একটা কি হলো ইস্ট বেঙ্গল আর একটা ওয়েস্ট বেঙ্গল, এই দুইটা বেঙ্গল আপনারা ইয়া করবেন, আলাদাভাবে লিখবেন, ঠিক আছে? বাংলা, বিহার, উড়িষ্যা এইগুলা দুইটা পার্টে লিখবেন। এই পার্টিশনের রেজাল্ট হলো দুইটা আলাদা বেঙ্গল, এটা হলো রেজাল্ট, ঠিক আছে? স্যার এটাকে আমরা বক্স আকারে লিখবো স্যার, দুইটা পয়েন্ট না আকারে? না, বক্স আকারে লেখার দরকার নাই, শুধুমাত্র রেজাল্টের মধ্যে দুইটা যে ইয়া থাকবে, পার্টিশন হওয়ার পরে যে দুইটা ইয়া হলো, মানে ভাগ হয়ে গেল, হলো। সে দুইটা দুইটা ভাগের মধ্যে ধরেন 1 নম্বরে কি আছে, কে কে আছে, ইস্ট বেঙ্গল, তারপরে কি আছে, দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সাথে কে কে আছে, যেমন ইস্ট বেঙ্গলের সাথে আসাম আছে, ওইটার সাথে বিহার উড়িষ্যা আছে, ঠিক আছে? এরকম জাস্ট খালি আলাদা করে দিবেন। ওকে স্যার, বুঝতে পারছি। তাহলে এই টপিকস এর মধ্যে আমরা 3টা কোশ্চেন পাইছি। একটা পাইলাম হলো ইম্প্যাক্ট অফ বেঙ্গল পার্টিশন। এই বেঙ্গল পার্টিশন, আপনারা একটা জিনিস ভুল করবেন না, সেটা হলো বেঙ্গল পার্টিশন আর ইন্ডিয়া পার্টিশন আলাদা। বেঙ্গল জি স্যার। পার্টিশন 1905 আর ইন্ডিয়া 1905 আর পার্টিশন ওটা হলো 1947। 1947। হুম। আর পার্টিশনের রেজাল্ট, রেজাল্ট অফ পার্টিশন 1905, 1905 5। এর যে পার্টিশনের রেজাল্ট হলো, এই রেজাল্ট হলো দুইটা আমরা আলাদা কি পাইলাম, ভাগ পাইছি। একটা ইস্ট বেঙ্গল, একটা ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, একটা ইস্ট ওয়েস্ট, না না, ইস্টের সাথে আরো আছে, ইস্টের সাথে আপনার আসাম আছে, ওয়েস্টের ত্রিপুরা। সাথে বিহার উড়িষ্যা আছে, হ্যাঁ এগুলা আপনারা একটু ওই স্লাইড গুলা ম্যাটেরিয়ালস এর সাথে মিলাই মিলাই পড়বেন, ঠিক আছে? এটা হলো জি রেজাল্ট, স্যার। পার্টিশনের রেজাল্ট। তাহলে এই টপিকস আমরা 3টা কোশ্চেন পাইছি। জি স্যার, পাইছি, 3টা পাইছি। হুম, একটা হলো আপনার 1905 এর ইম্প্যাক্ট, আর একটা পাইছি 1905 এর রেজাল্ট, আর একটা পাইছি হচ্ছে 1947 এর কজ। ইন্ডিয়া পার্টিশন। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া পার্টিশনের কজেস, কজেস কারণ। কারণগুলো, হ্যাঁ। হ্যাঁ, এই কারণগুলা শুধু পড়বেন, সেটা হলো আপনার 1947 হয়েছে 3টা লেখা। জি স্যার, 3টা লেখা জি স্যার। হয়েছে স্যার। হ্যাঁ, এইবার হচ্ছে এটা হলো 1 নাম্বার কোশ্চেনের 3টা কোশ্চেন গেল, ঠিক আছে? এবার বাকি 3টা কোশ্চেন 2 নাম্বার কোশ্চেনের জন্য 3টা।
এখন হচ্ছে 2 নাম্বার মেইন টপিক। হ্যাঁ, এখন হচ্ছে 2 নাম্বার টপিক। কারণ ধরেন এইখানে 3টা কোশ্চেন আছে না? এই 3টা জি স্যার। কোশ্চেনের মধ্যে আপনার 2টা কোশ্চেন লিখতে হবে। 2টা কোশ্চেনের মার্কস হলো 10। আবার এখন 3টা কোশ্চেন বলবো, তার মধ্যে লিখতে হবে 2টা। এটার এই কোশ্চেনের মার্কস হবে 10। বুঝতে জি পারছেন? স্যার। 20 মার্কসের। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনি লিখেন নেম অ্যান্ড প্রফেশন অফ ল্যাঙ্গুয়েজ মার্টার্স। আমাদের যে ভাষা সৈনিক যারা ছিল না, রফিক জব্বার, শফিউর, জি স্যার। জি এদের স্যার। নামটা লিখবেন। নামের পাশে এরা কি ছিল? কেউ ছিল স্টুডেন্ট, কেউ ছিল প্রফেশনাল, মানে থাকে না টিচার, কেউ থাকতে পারে ওয়ার্কার, কেউ থাকতে পারে ফার্মার। এই জন্য ভাষা সৈনিক যারা ছিল তাদের নাম আর প্রফেশনটা, পেশাটা কি, এটা লিখবেন। তো প্রশ্নটা আরেকবার বলেন স্যার। নেম, হ্যাঁ আমি বলতেছি, নেম অ্যান্ড প্রফেশন অফ ল্যাঙ্গুয়েজ মার্টার্স। লিখছেন কিনা বলেন? জি জি স্যার। স্যার, লিখছি। নেম অ্যান্ড প্রফেশন অফ ল্যাঙ্গুয়েজ মার্টার। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ মার্টার হলো যারা ভাষা সৈনিক, ভাষা সৈনিক জি স্যার, বুঝতে পারছি। ওই যে রফিক, শফিক, জব্বার, এগুলো। যারা শহীদ হয়েছে। হ্যাঁ, যারা শহীদ হয়েছে, ভাষার জন্য তারা শহীদ হয়েছে, তাদের নাম লিখবেন আর তাদের প্রফেশন। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার, লিখছি। আর এইটা নাই, বাট আপনার একটু নেটে সার্চ দিয়ে নেবেন। তেমন কোনো কিছুই না। এটা হলো লখনৌ প্যাক্ট। লখনৌ প্যাক্ট ইংলিশে লিখবেন LUCK, লেখেন লখনৌ প্যাক্ট, LUCK। LUC এর পর কি স্যার? হ্যাঁ, লখনৌ, NOW। লখনৌ লিখছেন? জি স্যার, লিখছি। লখনৌ। প্যাক্ট, PACT, প্যাক্ট মানে চুক্তি, লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কি মানে? হ্যাঁ, লখনৌ চুক্তিটা আসলে কি, এটা আপনি গুগলে লিখে সার্চ দিলে দেখবেন 4 থেকে 5 লাইনের কোনো কিছু পাবেন, ওইটাই লিখবেন, এনাফ। এটা আপনার একটু নেট থেকে নেবেন, লখনৌ প্যাক্টটা একটু নেট থেকে নেবেন, কারণ কোশ্চেন জি মডিফিকেশন স্যার, হয় তো, মডিফাই হয়। চ্যাট জিটিপিএস থেকে নিলে হবে। হ্যাঁ, আর লাস্টের যে কোশ্চেন সেটা হলো কি, স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের ধাপ ছিল না, আপনাদেরকে আমি ধাপ পড়াইছি না, একটা 1947 সালের ধাপ, 1948 সালের ধাপ। অনেক বেশি বড় লিখতে হবে না, 1 পেজের মধ্যে বা 2 পেজের মধ্যে আনসার গুলা করে ফেলবেন। এটা হলো ধাপ, স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। Step of language movement না স্টেজ, স্টেজ মানে ধাপ, স্টেজ, স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের ধাপগুলা কেমন ছিল, ধাপ দেখবেন স্লাইডে দেয়া আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আপনাদের 1 নাম্বার কোশ্চিনে 3টা সাব কোশ্চিন ABC, 3টা হলো। জি স্যার। সেকেন্ড কোশ্চিনে হ্যাঁ। ABC, 3টা হলো। টোটাল কোশ্চিন দেখেন, এর মধ্যে 2টা কোশ্চিন আছে আছে হচ্ছে শর্ট। হ্যাঁ।
লখনৌ প্যাক্ট আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ম্যাটার। আমার ভয়েস কি শোনা যায় আপনাদের? জি স্যার শোনা যাচ্ছে। আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য আমি ফেস্ট করে দিছি। তাহলে বুঝতে পারছেন, দেখেন এখানে হচ্ছে ছোট কোশ্চেন গুলো হলো কোনটা, লখনৌ প্যাক্ট আর ল্যাঙ্গুয়েজ, যে যারা মার্টার্স আছে তাদের নেম এন্ড প্রফেশন, এই দুইটা কোশ্চেন হলো শর্ট। জাহাঙ্গীরনগরের মধ্যে থাকি না তো, জাহাঙ্গীরনগরের পাশেই একদম, এখন যায়, এখন তো ইদানিং যাচ্ছে আর কি। তো মোটামুটি লেখা হয়েছে, যারা আপনারা একটু ফ্রেন্ড সার্কেলে সবাই কম্বাইন করে নেবেন, যে কেউ যদি মিস্টেক করে ফেলে এটা একটু ডিসকাস করে নেবেন, যে তুই কি লেখছস, যদি মিস্টেক হয়ে থাকে মনে মনে, যদি মনে হয় যেটা আমি ঠিক মতো উঠাইতে পারি নাই, আপনারা সব একটু করে নেবেন, কনভারসেশন করে নেবেন। এর মধ্যে দেখেন দুইটা কোশ্চেন শুধুমাত্র ব্রিফ, যেটা 2 থেকে 3 মার্কস, সেটা হলো লখনৌ প্যাক্ট, লখনৌ চুক্তি, আর এই ল্যাঙ্গুয়েজ মার্টার্স দের নেম এন্ড প্রফেশন, এই দুইটা কোশ্চেন হলো শর্ট, যেটা 2 থেকে 3 মার্কস এর জন্য। আর বাকি কোশ্চেন গুলো থাকবে 7 মার্কসের। স্যার মানে 7 মার্কের জন্য মানে কত পেজ লিখতে হবে আনুমানিক? কিছুই না, 1-1.5 পেজ লিখবেন, বা কিছু থাকবে আপনার শুধুমাত্র 5টা থেকে 6টা লাইন, যেমন ইম্প্যাক্ট পড়ানো হয়েছে আপনাদের, তাই না? ইয়ার জি জি বেঙ্গল স্যার, বেঙ্গল বুঝতে পার্টিশনে যেমন পারছি। ইম্প্যাক্ট শুধুমাত্র 6টা বা 7টা লাইন, ওটা লিখলেই এনাফ। মানে সব তো ইংলিশে লাগবে হ্যাঁ স্যার, হ্যাঁ, তাই না? চেষ্টা করবেন সব ইংলিশে, বাংলায় লেখার দরকার নাই, যেহেতু আপনাদেরকে দিছি আগে, চেষ্টা করবেন ইংলিশে সবগুলা লিখতে। আপাতত মিড টার্মের জন্য এত বেশি আপনাদেরকে গ্রামাটিক্যাল এরর হলে প্রবলেম নাই, বাট আপনারা মেইন টার্ম গুলা লিখে আসবেন, যেমন অন্তত লখনৌ প্যাক্ট বানান ভুল করবেন না, লখনৌ প্যাক্টের মূল থিমটা কি, এটা অন্তত লিখে আসতে হবে। আর তো কোনো কিছু নাই, গ্রামাটিক্যাল এরর এইবার আমি দেখবো না, মিড টার্মের ফাইনালের জন্য করবেন, আপনারা চেষ্টা করবেন। ইলেকট্রিসিটি চলে আসছে, তো আস্তে আস্তে হবে, ইমপ্রুভ হবে, তো ভয় পাওয়ার কিছু নাই, সব আনসার গুলা করবেন। ঠিক আছে। আর আজকের যে টপিকসটা পড়াইছি না, ইউনাইটেড ফন্ট, এটা হচ্ছে আপনার আলাদা 10 মার্কসের জন্য রেখে দিছি, এটা আপনাদেরকে কোন একটা সময়ে আমি পরীক্ষা নিয়ে নিব। ঠিক আছে। জি স্যার। জি স্যার, বুঝতে তো পারছি। এই দেখেন শর্ট করে দিছি, একদম কোশ্চেনই আপনাদেরকে মনে হয় বলে দেওয়ার মতো হয়ে গেছে, খুবই শর্ট করে দেওয়া হয়েছে, যেহেতু আপনারা টাইম অনেক কম পাইছেন। ভালোভাবে পরীক্ষাটা দিয়েন, আর পরীক্ষার আগে তো মনে হয় না আর আপনাদের সাথে আমার হবে, ক্লাস হবে। ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, স্যার আর এইগুলোর ভালোভাবে পরীক্ষা দেন। মানে বাড়ি বাড়ি তো আর মানে প্রশ্ন আর কোনো চান্স না নেই, না, এইগুলোই এর হবে। বাইরে আসার সম্ভাবনা খুবই কম, যদি হয় সেটা আমি আপনাদেরকে ইনফর্ম করব, জি স্যার, ধন্যবাদ। হওয়ার সম্ভাবনা নাই। স্যার প্রেজেন্ট গুলো আমাদের স্যার? প্রেজেন্টটা স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট সবাই কমেন্ট করেন, আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। স্যার আগে ক্লাস শেষ করুন না স্যার, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আমি স্ক্রিনটা করে নিচ্ছি, ফেসটা আমি কাভার করে দিচ্ছি। আবির, রুটিন কি ঠিক হয়েছে? রুটিন এই পর্যন্ত স্যার আমাদের আর কোনো রকম আপডেট দেয় নাই। ইনশাআল্লাহ। বিআরবি তে পরীক্ষা দেওয়া খুব মানে প্রয়োজন ছিল, এগুলো তো বারবার হয় না স্যার, সার্কুলার। শোন আমি, ভাইয়া শোন একটা কথা বলি, তোমার মিড টার্ম পরীক্ষা তুমি যদি বাদও দাও প্রবলেম নাই, নেক্সট পরীক্ষাগুলো তোমার ভালো মার্ক তুললে এনাফ। কারণ আমাদের টোটাল 100 মার্কের উপরে পরীক্ষা, তুমি মিড টার্মে 20 মার্ক বুঝতে বাদ পারছি তো, দিতা। এই যে মানে শুধু মানে এই পরীক্ষাটা মানে এর পরে নিলে একটু ভালো হতো। এখন ভাই আমরা তো তো যথাযথ বলে চেষ্টা দেখো কি করছি, করা যায়। ইমেল করছি, মানে তারপরে তার কিছু আমাদের হাতে নাই। 10টার পরীক্ষাটা যদি 5টার পরে নেওয়া যায় তাহলে 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 তো হয়।
বা আমি কিন্তু তোমাদের গ্রুপে স্যারদের ইমেল করে তোমাদের দেখাই দিছি কিন্তু সবকিছু, স্যারের সাথে আর কথা একবার হয়েছে একটু সেগুলো সব স্ক্রিনশট তোমাদের দিয়ে দিছি। ফোন ফোন দাও তুমি। আন্দোলন না তো, এটা মনে করো যে এই সকাল 10টা পরীক্ষাটা যদি 5টা পরে নেই, সেক্ষেত্রে একটু ভালো ভালো হতো। আমরা বিআরআইবির পরীক্ষাটা শেষ করে তো তখন মানে পরীক্ষা দেওয়া হবে, তাই তো। এটা খুব মানে খারাপ লাগতেছে। অথরিটির তো এটা দেখতে হবে। সবার প্রেজেন্ট দেওয়া শেষ? ক্লাস কিন্তু শেষ হবে, সবাই প্রেজেন্ট শেষ করেন তাড়াতাড়ি।